কাতার পৌঁছে লাল গালিচা সংবর্ধনা পেলেন ডক্টর ইউনূস। যোগ দেবেন আর্থনা সম্মেলনে। ভিসা সহ নানা ইস্যুতে আমিরের সঙ্গে হবে বৈঠক। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি আজ। বিচার হয়নি আন্তর্জাতিক আইন মেনে, দাবি আইনজীবী। কোনো ঘোষণা ও সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকায় জুলাই বিপ্লবকে তাচ্ছিল্য করা হচ্ছে বললেন হাসনাত বেহাত। বিপ্লবের মূল্য অনেক চড়া। খুলনায় এক গুদামে মিলল 190 টন সরকারি চাল। বস্তা পরিবহন করে বিভিন্ন ব্র্যান্ডের নামে খোলা বাজারে বিক্রি। সদুত্তর নেই দায়ীদের। টেকনাফের নাফ নদীতে জেলেদের নতুন আতঙ্কের নাম আরাকান আর্মি। গেল 5 মাসে 150 জেলেকে অপহরণ, ভয়ে মাছ আহরণ বন্ধ। 6 বছরেও শেষ হয়নি লক্ষ্মীপুর সদর হাসপাতালের 250 শয্যার নির্মাণ কাজ। ঠিকাদার ও গণপূর্তের উদাসীনতায় দায়ী বলছেন স্থানীয়রা। এবং ভারতের সফররত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মোদির বৈঠক। বাণিজ্য চুক্তি নিয়ে অগ্রগতিতে স্বাগত জানান দুই নেতা। শুনছিলেন শিরোনাম সংবাদ সকালে, সাথে রয়েছি আমি সাইনা ইসলাম। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারে পৌঁছেছেন। সোমবার স্থানীয় সময় রাত 9টা 40 তাকে বহনকারী উড়োজাহাজটি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়। কাতারের প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফখরু প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। সেখানে অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে অর্থনা শীর্ষ সম্মেলনের 2025-এ যোগ দিতে প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূসে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সোমবার সন্ধ্যা 7টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। কাতারে দেশটির আমিরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৈঠকে জনশক্তি রপ্তানি, এলএনজি আমদানি, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা ইস্যু, প্রতিরক্ষা সহযোগিতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। ইউসুফ ভূঁইয়ার প্রতিবেদন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে 4 দিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এ যোগ দিবেন। সম্মেলনের সাইডলাইনে কাতারের আমির শেখ তামিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস। তবে সেই বৈঠক নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আমাদের প্রায়োরিটি হচ্ছে যে তাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদের তো একটা দেখা সাক্ষাৎ, প্লাস ওখানে আমাদের যেই সমস্যা যেগুলি আছে এই ভিসা ইত্যাদি নিয়ে আমরা চেষ্টা করব সেগুলি সমাধান করতে। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বৈঠকে বাংলাদেশ থেকে কাতারে জনশক্তি রপ্তানি, কাতার থেকে এলএনজি আমদানি, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, কাতারে 2.5 ঘণ্টাব্যাপী রোহিঙ্গা ইস্যুতে হবে আলাদা সম্মেলন, যার নেতৃত্বে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈশ্বিক আলোচনার টেবিলে রোহিঙ্গা ইস্যু উত্থাপন হলে ভালো কিছু হওয়ার প্রত্যাশা করেন প্রেস সচিব। প্রফেসর ইউনূস ওখানে যাচ্ছেন, আমাদের চিফ অ্যাডভাইজার ওখানে যাচ্ছেন আর্থনা সামিটে জয়েন করার জন্য। তো অন দ্য সাইডলাইন অনেকগুলো মিটিং হবে। কাতারের যে শ্রমবাজার, সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এবং এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলবো। বৈঠকে গেল বছরের এপ্রিলে কাতারের আমির ঢাকা সফরের সময় নেওয়া সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। আগামী বছরের জানুয়ারি থেকে কাতার থেকে এলএনজি সরবরাহের যে সময়সীমা নির্ধারণ হয়েছে তা এগিয়ে আনতে অনুরোধও জানানো হতে পারে। প্রেস উইং থেকে জানানো হয়, এই সামিট একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন দিক উন্মোচন এবং সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায় নিয়ে আলোচনা হবে। সব আনুষ্ঠানিকতা শেষে 24 এপ্রিল দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউসুফ ভূঁইয়া, দেশ টিভি, ঢাকা। 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে স্কুল শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এটি জুলাই আগস্ট হত্যাকাণ্ডে দাখিল করা প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধেও তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তন্দ্রা তারণের রিপোর্ট।
2024 সালের 5 আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করে 6 জনকে হত্যা করে পুলিশ। 6 মাস 13 দিনের কর্মযজ্ঞ শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 90 পৃষ্ঠার এই প্রতিবেদনে 79 জন সাক্ষীর জবানবন্দি, 19টি ভিডিও চিত্র সহ নানা তথ্য প্রমাণ সংযুক্ত রয়েছে। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম চূড়ান্ত তদন্ত প্রতিবেদন। এই 8 জনের বিরুদ্ধে তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ, কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই 8 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এই তদন্তের জন্য আমাদের তদন্তের সময় লেগেছে 6 মাস 13 দিন, অর্থাৎ 195 দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আওয়ামী সরকারের অনেকের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তবে শেখ হাসিনা সহ সুপিরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে সারা দেশে সংঘটিত অনেকগুলো হত্যাকাণ্ডে যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত করছে তদন্ত সংস্থা। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে, কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে, যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে প্লেস। এই মামলার 8 আসামির মধ্যে 4 জন পলাতক আছে। মামলার কার্যক্রম শুরুর পর আসামিরা আত্মসমর্পণ না করলে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য আইনজীবী নিয়োগ করবে বলে জানান চিফ প্রসিকিউটর এবং তাদের সুপিরিয়র কমান্ডারদেরকে বিচারের আওতায় আমরা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। আশা করি অতি সত্বর জুলাই বিপ্লবের ঘোষণা আসবে এবং সেই সঙ্গে আসবে সাংবিধানিক সংযুক্তি। বেহাত বিপ্লবের মূল্য অনেক চড়া, জীবন দিয়ে সে মূল্য যেন বাংলাদেশকে না দিতে হয় সে ব্যবস্থা করা উচিত। সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে এসব কথা লেখেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি ডাবি ছাত্রদল সভাপতির ইতিবাচকতার প্রশংসা করে লেখেন, 5 আগস্টের পর রাজনৈতিক পরিসরে আমরা নীতি নৈতিকতার চর্চা দেখতে চেয়েছি। সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলে নিজের ইচ্ছা ও অনিচ্ছাকৃত ভুল অকপটে স্বীকার করার পরিসর দেখতে চেয়েছি। জুলাই বিপ্লবকে তথাকথিত বলে আখ্যায়িত করার পর ডাবি ছাত্রদল সভাপতি দুঃখ প্রকাশ করেছেন। কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে নিজের ভুলকে প্রতিষ্ঠিত করার বদলে তা বিনা দ্বিধায় স্বীকার করে নিয়েছেন। ডাবি ছাত্রদল সভাপতির এই মন মানসিকতাকে আমরা শ্রদ্ধা করি এবং স্বাগত জানাই। বিপ্লবের এত মাস পরেও বিপ্লব নিয়ে কোনো ঘোষণা বা সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকায় ক্ষোভও প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি আজ। সোমবার এটিএম আজহারের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটি প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানায় ন্যায়ভ্রষ্ট বিচার করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলের মানবতা বিরোধী অপরাধের রায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের ওই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশন অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। বিষয়টি ইসির এনআইডি শাখার দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা জানান, একটি চিঠির মাধ্যমে তালিকাভুক্ত 10 জনের এনআইডি লক করা হয়েছে। নথিপত্র অনুযায়ী গেল 16 ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রেহানা সিদ্দিকা, টিউলিপ, রেজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিদ সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।
এদিকে রোববার পর্যন্ত নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন পড়েছে ৬৫টি, আর ৪৬টি দল নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন করে। একদিনের ব্যবধানে আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। আজ জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত নির্বাহী বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আজকের দিনব্যাপী বৈঠকে বিএনপির পক্ষ থেকে আলোচনা করা হবে বলে জানা গেছে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান, সচিব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেবেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি ইমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো বাধা নেই দাবি করে দ্রুত রোডম্যাপের দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের লেবার পার্টির সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। প্রশাসন থেকে উৎখাত হওয়া ৭০০ কর্মকর্তাকে পদোন্নতি দিলেও তাদের কোথাও পদায়ন করা হয়নি উল্লেখ করে বিএনপির প্রশাসন চালাচ্ছে এনসিপির এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। এ সময় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, দেশের মানুষের প্রত্যাশা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন। সরকার বলতেছে ডিসেম্বর থেকে জুন, তার মানে ডিসেম্বরে হবে না এই কথা বলে নাই, কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলছি যে ডিসেম্বরের মধ্যে হবে বা ডিসেম্বরে হবে এরকম একটা তারিখ ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। বিএনপিকে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে, কোথাও বিএনপির কোনো লোক ছিল না। যারা বৈষম্যের শিকার ছিল, যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের ৭০০-র মতো অফিসারদের ১১৪ জন সচিব সহ তাদের ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকেও কোথাও পদায়ন করা হয় নাই। তাহলে বিএনপির লোককে বসানো হলো কোথায়? আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টি। সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর শহীদ পার্ক মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শিয়া মসজিদ হয়ে আদাবর থানার সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের আগে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন ও কেন্দ্রীয় সংগঠক এম সোয়াইবের সঞ্চালনায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতারা আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ সহ অপরাধে জড়িত দলটির নেতাকর্মীদের গ্রেফতারের পাশাপাশি সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহাদি, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির সহ অনেকে। এই আওয়ামী লীগ বিএনপির প্রবীণ নেতা ইলিয়াস হুসাইনের মতো নেতাদের তারা গুম করেছে, তাদেরকে তারা হত্যা করে জবাই করে তাদেরকে সাগরে ভেসিয়ে দিয়েছে। সেই আওয়ামী লীগকে কিভাবে এখন রাজনৈতিক দলগুলো আবার পুনর্বাসনের চিন্তা করে আমাদের মাথায় আসে না। আমরা যারা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের এই স্বাধীনতায় আমরা কখনো আওয়ামী লীগকে প্রশ্রয় দেব না। সেটা যেই শক্তি নিয়ে আসুক, তারা এক হয়ে আসলে আমরা ৫ হয়ে আবার আসব। এবার ১৯০ টন সরকারি চাল পাওয়া গেল খুলনার এক চালের গুদামে। সরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তি না থাকলেও কাদের ট্রেডার্সের চালের আড়তে অবৈধভাবে সরকারি বস্তায় গুদামজাত করে রেখেছে বিপুল পরিমাণ চাল। অনুসন্ধানে পাওয়া গেল বিপুল পরিমাণ এই চালের ঠিকাদার নীলফামারীর শামসুল হক অটো রাইস মিল। তারাই গোপনে ওই চাল বিক্রির জন্য দিয়েছেন খুলনা কাদের ট্রেডার্সকে। অনুসন্ধানের বাকিটা দেখুন রিপোর্টে। খুলনা দৌলতপুরের কাদের ট্রেডার্স, বিক্রির জন্য আড়তে সাজিয়ে রাখা বিপুল পরিমাণ চালের বস্তা। এখান থেকে চাল বিক্রি করে আড়তটি।
একটু ভেতরে ঢুকতেই পাওয়া গেল কয়েকশো বস্তা সরকারি চাল, খাদ্য মন্ত্রণালয়ের লোগো ও সিলযুক্ত চালের বস্তা। জানা গেল কাদের ট্রেডার্সের এই আড়তে 190 টন সরকারি চাল আনা হয়েছে। এই চাল বিক্রি করার জন্য সরকারি বস্তা থেকে বের করে নিজস্ব বস্তায় স্থানান্তরে ব্যস্ত আড়তের কর্মীরা। কিভাবে কোথা থেকে সরকারি চাল আসলো ওই আড়তে, সংবাদকর্মীদের দেখে সাফাই গাইতে থাকলেন আড়তের কর্মীরা। দেখাতে পারলেন না সরকারি চাল মজুদের কোনো নথি। দেশ টিভির সংবাদকর্মীদের দেখে কেউ চাল সরাতে ব্যস্ত, আর কেউ আড়ত বন্ধ করতে উঠে পড়ে লাগে। শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা করেও গোপন করতে পারলেন না সরকারি চাল। আড়তের মালিক পক্ষ বলছেন, এই চাল নীলফামারীর শামসুল হক অটো রাইস মিলের। এই মালগুলো আছে বৈকালিক থেকে আসে, ওরা আর কি এখানে দেয়, এখান থেকে রেড করে ওরা নিয়ে যায়। এবার নীলফামারীতে শামসুল হক অটো রাইস মিলের খোঁজে দেশ টিভি টিম। সেখানে গেলে চোখ চরক গাছ। শামসুল হক রাইস মিল সরকারি এই চাল টেন্ডারে চুক্তিবদ্ধ হন পরিষ্কার ও প্রক্রিয়াজাতের জন্য, অথচ 190 টন চাল শামসুল হক রাইস মিলে না এনে পাঠিয়ে দিল গোপনে খুলনার আড়তে। সরকারি এই চাল কেন আড়তে, সেই প্রশ্নের উত্তরে গোজামিল দেওয়ার চেষ্টা করেন মিলের এই কর্মকর্তা। আমরা কাদের অ্যান্ড ট্রেডার্সের সঙ্গে যেহেতু পরিবহন কোনো সংকট, সেহেতু ওদেরকে পরিবহন ওরা ঠিকাদার, তো ওদের গোদাম আছে। আমরা মালটা যেহেতু 24 ঘন্টা সময় দিয়ে থাকে, শর্ট টাইমের মধ্যে এতটা গাড়ি ম্যানেজ করা সম্ভব না, সেই পরিবহন ঠিকাদারকে আমরা এটা কন্ট্যাক্ট দিয়েছি। দেশ টিভিকে খুলনার কাদের ট্রেডার্সের সঙ্গে শামসুল হক রাইস মিলের একটি চুক্তিপত্র দেখিয়ে গোজামিল দেওয়ার চেষ্টা করে কোম্পানিটি। অবৈধভাবেই সরকারি চাল খোলা বাজারে বিক্রির এমন কারসাজি বহুদিন ধরেই করছে শামসুল হক রাইস মিল, তবুও নির্বিকার প্রশাসন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আজ বিশ্ব ধরিত্রী দিবস। প্রতি বছর 22 এপ্রিল পরিবেশ রক্ষা এবং পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয়। প্রকৃতি রক্ষায় অঙ্গীকারের এই দিবসে এবছর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আমাদের শক্তি আমাদের পৃথিবী। বিশ্ব ধরিত্রী দিবস প্রথম উদযাপিত হয় 1970 সালের 22 এপ্রিল। বর্তমানে 193টিরও বেশি দেশে পালিত হয় ধরিত্রী দিবস। বিশ্ব এখন জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয়, বন উজাড়, প্লাস্টিক দূষণ ও অতিরিক্ত কার্বন নির্গমনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং গ্রীষ্মকালীন তাপমাত্রার অতিরিক্ত বৃদ্ধি আমাদের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। পরিবেশগত ঝুঁকি কমাতে সরকারের পক্ষ থেকে 2030 সালের মধ্যে দেশের 10% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে আসার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশের 13তম সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া। শুরু হয়েছে গণবিজ্ঞপ্তি জারির কাজ। যে খবরের সম্ভাবনায় আগামীর স্বপ্ন দেখতে শুরু করেছে সুদীর্ঘ বছর শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যের উন্নয়ন থেকে বঞ্চিত থাকা এই অঞ্চলের মানুষ। স্থানীয়দের দাবি শুধু ট্যাক্সের বোঝা নয়, অবকাঠামোগত উন্নয়ন সহ নাগরিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে দ্রুত বেগবান হোক সিটি কর্পোরেশন গঠনের প্রক্রিয়া। বিস্তারিত সঞ্জু রায়ের রিপোর্টে। শিক্ষা, সংস্কৃতি আর অর্থনীতিতে সমৃদ্ধ এক ভূখণ্ড, উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া। তবে শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যের কারণে এই জনপদের মানুষের ভাগ্যে জোটেনি দৃশ্যমান উন্নয়ন। বিগত সরকারের সময় বগুড়া নামই যেন ছিল সব না পাওয়ার গল্পের প্রধান কারণ। জেলাটিতে আছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, কিন্তু সেখানে খেলা হয় না। আছে বিমানবন্দর, তবে সেখানে আজও ওড়েনি বাণিজ্যিক কোনো বিমান। তবে বঞ্চনার এই শৃঙ্খল এবার ভাঙতে শুরু করেছে। গেল 10 এপ্রিল বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি এবং এলাকার অধিবাসীদের মতামত নিষ্পত্তিপূর্বক চূড়ান্ত প্রতিবেদন তৈরির নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ, যে খবরে নতুন করে সম্ভাবনার স্বপ্ন দেখছে বগুড়াবাসী। তবে শুধু ট্যাক্সের বোঝা চাপানো নয়, নিশ্চিত করার দাবি সব নাগরিক সুবিধার। সিটি কর্পোরেশন হলে রাস্তাঘাট উন্নতি হবে, যানজট থাকবে না। সিটি কর্পোরেশনটা হলে মান্তর ভালো হবে, উন্নত হবে, এটা চাই আমরা। বগুড়াবাসী যে বঞ্চিত হয়েছে যে উন্নয়ন থেকে, উন্নয়নের একটা প্যাকেজ আমরা দেখতে চাই বগুড়াবাসী।
মাত্র 4টি ওয়ার্ড নিয়ে 1876 সালে বগুড়া পৌরসভা যাত্রা শুরু করলেও সময়ের প্রয়োজনে সিটি কর্পোরেশন গড়ার লক্ষ্যে 2004 সালে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে 21টি ওয়ার্ডে বর্ধিত করা হয়। রাজনৈতিক বৈষম্যে তা আর আলোর মুখ দেখেনি। বিপরীতে বগুড়াবাসীর সঙ্গী হয় ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা, খানাখন্দে ভরা সড়ক। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই বগুড়াকে সিটি কর্পোরেশন উন্নয়ন করেনি। আমরা আশা করব যে বর্তমান যে সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা দ্রুততম সময়ে বাস্তবায়ন করবে। সবার মতামতের ভিত্তিতেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান জেলা প্রশাসক। জনগণ চায় সীমানাটা আরো বৃদ্ধি পাক, তাহলে সেইভাবে আমরা জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের মতামতটা আমরা স্থানীয় সরকার বিভাগে পাঠিয়ে দেব। উন্নয়নের নামে আর কোনো বৈষম্য চান না এই অঞ্চলের মানুষ। যুগোপযোগী সিদ্ধান্তে দ্রুতই বাস্তবায়ন করা হোক সিটি কর্পোরেশন গঠনের কাজ। এতে করে একদিকে যেরকম বাড়বে মানুষের জীবনযাত্রার মান, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, সমৃদ্ধ হবে 2500 বছরের সভ্যতার এই নগরীর অর্থনীতি। এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে জেলেদের নতুন আতঙ্কের নাম আরাকান আর্মি। গত 5 মাসে মাছ ধরতে যাওয়া 150 জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের এই বিদ্রোহী গোষ্ঠী। সশস্ত্র এ গোষ্ঠীটির তৎপরতার কারণে নিষেধাজ্ঞা শুরুর আগেই নাফ নদীতে মাছ ধরা বন্ধ করে দেয় টেকনাফের 3000 জেলে। সহকর্মী আব্দুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। বাংলাদেশ মিয়ানমারের 271 কিলোমিটার সীমানার মধ্যে নাফ নদীর জলসীমা পড়েছে 84 কিলোমিটার। কিন্তু 3 মাস ধরে নাফ নদীর জলসীমায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির টহল তৎপরতা বেড়েছে। সেই সঙ্গে নাফ নদী থেকে জেলেদের ট্রলার সহ অপহরণের ঘটনাও বেড়েছে। এ কারণে নিষেধাজ্ঞা শুরুর আগেই টেকনাফের অন্তত 400 ট্রলারের 3000 জেলে 5 দিন ধরে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ রেখেছে। ট্রলার মালিকদের দাবি, আরাকান আর্মির সদস্যরা দ্রুতগতির স্পিডবোট নিয়ে নাফ নদীর বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ছেন। তারা অস্ত্রের মুখে টেকনাফের জেলে সহ মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যাচ্ছে। বিজিবির তৎপরতায় সম্প্রতি কিছু জেলেকে ফেরত আনা গেলেও অপহরণের ঘটনা বন্ধ হচ্ছে না। সামনে থেকে 5টা ট্রলার নিয়ে গেছে, স্টিপ বলে এসে জালগুলা কাটিয়ে দিয়ে আমরা চলে আসতেছি। মায়ানমারের দ্বার দিকে যাওয়ার সময় ওরা আরাকান আর্মি আটকে ফেলে। সাগর আছে, আমরা আছি, সরকার থেকে কি একটু নিরাপত্তা চাই। এদিকে সীমানা অতিক্রম না করলেও ফিশিং ট্রলার ডাকাতি করতে অপহরণ কাণ্ড চলছে বলে অভিযোগ বোট মালিক সমিতির। বেশিরভাগ সময় মানুষ ফিরিয়ে দিলেও ট্রলার রেখে দেয় আরাকান আর্মি। খাদ্য থাকে আমাদের বোটে, মাছ থাকে, তেল থাকে, ওইটার জন্য আমাদের ট্রলারগুলো ওইটা নিয়ে যাওয়ার পরে মানুষগুলি সারিয়ে দিয়ে আমাদের ট্রলার ঘরে রেখে দেয়। টেকনাফের জেলেদের সতর্ক করা হয়েছে উল্লেখ করে তারা মিয়ানমারের জলসীমায় না ঢুকলেও অপহরণের শিকার হচ্ছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু আরাকানদের সাথে আমাদের এখনো কোনো ফর্মাল সম্পর্ক নাই, সেই ক্ষেত্রে আমাদের প্রথম অনুরোধটাই হলো জেলেরা যেন কোনো ক্রমেই আমাদের বাংলাদেশ সীমানা অতিক্রম না করে। অপহরণ আতঙ্কে 2.5 মাস ধরে তেমন মাছ আহরণ করতে পারেনি জেলেরা। এদিকে 58 দিনের সরকারি নিষেধাজ্ঞায় 10 থেকে 12,000 জেলের পরিবারে যেন চলছে মরার ওপর খাড়ার ঘা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বান্দরবানের বর্ষবরণ অনুষ্ঠানে আরাকান আর্মির যোগ দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর সেখান থেকে তাদের শতাধিক সদস্য সরে গিয়েছে, মিয়ানমার সীমান্তে অবস্থান নিয়েছে। রোববার জেলার থানচি উপজেলার রেমাক্রি, তিন্ডু সহ বিভিন্ন জায়গা থেকে সাঙ্গু নদীপথে 19টি ইঞ্জিন চালিত নৌকাযোগে তারা সীমান্তের দিকে চলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় স্থানীয় মারমা ও রাখাইন সম্প্রদায়ের সাথে আরাকান আর্মির সদস্যরা পোশাক পরিহিত অবস্থায় জলকেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেছে। সেখানে বাংলাদেশের পতাকার পাশাপাশি রাখাইনের একটি পতাকাও উড়তে দেখা যায়। গেল 16 এপ্রিল রেমাক্রি ঝর্ণার কাছে এই উৎসবটি হয়। 2020 সালের পর এই প্রথম আরাকান আর্মি বাংলাদেশের ভূখণ্ডের প্রায় 30 থেকে 40 কিলোমিটার ভেতরে কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছে। বর্তমানে দেশের অভ্যন্তরে কোনো আরাকান আর্মির সদস্যরা নেই বলে জানিয়েছে বিজিবি।
6 বছরেও শেষ হয়নি লক্ষ্মীপুর সদর হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সদর হাসপাতালের চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের। নতুন ভবনটির কাজ কবে নাগাদ শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। এসব বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও গণপূর্ত বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। সাইফুল ইসলাম স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। লক্ষ্মীপুর সদর হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয় 2018 সালের জুন মাসে। কাজের মেয়াদ ছিল 18 মাস। কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 35,36,00,000 টাকা। কাজটি 2020 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে দফায় দফায় কাজের সময় ও নির্মাণ ব্যয় বাড়লেও 6 বছরেও নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান রূপালী জিএম অ্যান্ড সন্স। তাই 100 শয্যা বিশিষ্ট পুরাতন ভবনে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা, যেখানে গড়ে প্রতিদিন 4 থেকে 5 শতাধিক রোগী হাসপাতালে ভর্তি থাকে। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের। শয্যা সংকট ও স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের মেঝেতে, করিডোরে, বারান্দায়, এমনকি শৌচাগারের সামনের অংশেও নোংরা পরিবেশে ভর্তি থেকে সেবা নিতে হচ্ছে রোগীদের। এতে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে বেগ পোহাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। সিটের মধ্যে 2-3 করে থাকা কোনো জায়গা নেই, বসার জায়গা নেই, পুরোটার মধ্যে থাকার জায়গা নেই। গাইনো ওয়ার্ডের অবস্থা ভয়াবহ, মেডিসিন ওয়ার্ডের অবস্থা ভয়াবহ, ফ্লোরিংয়ে অনেক রোগী। রোগীদের সেবার্থে সুবিধার্থে এই নতুন ভবনের হাসপাতালটা চালু হওয়া খুবই দরকার। শয্যা সংকট কম থাকার কারণে ডাক্তার ও নার্সরা কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খাচ্ছেন। আমি একজন জুনিয়র কনসালটেন্ট, কিন্তু আমার রুমের ঝাড়ু আমার নিজের দিতে হয়, পরিষ্কার আমার নিজের করতে হয়, এবং পুরো হাসপাতালে পিয়ন মাত্র একজন। আসলে এত অপ্রতুল জনগণ দিয়ে আসলে আমাদের সেবা দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। শিশু ওয়ার্ডের শয্যা সংখ্যা মাত্র 15টি, কিন্তু তারপরেও রোগী ভর্তি আছে 106 জন। এই বিষয়ে কয়েকবার যোগাযোগ করেও গণপূর্ত কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। রোগীদের সেবা নিশ্চিতে নতুন ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ হবে এমন প্রত্যাশা লক্ষ্মীপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশালে র্যাবের মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন একজন। এ সময় আহত হন আরও এক ব্যক্তি। সোমবার সন্ধ্যায় আঘুইলছড়া উপজেলার রত্নপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, র্যাব ওই এলাকার মাদক বিরোধী অভিযানে গেলে স্থানীয় কিছু লোক র্যাবের ওপর চড়াও হয়। এ সময় র্যাব সদস্যরা গুলি চালান। এতে 2 জন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন মারা যায়। অপর আহত ব্যক্তিকে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তির নাম সিয়াম মোল্লা। তিনি উজিরপুর সাহেবহাট রিপন মোল্লার ছেলে।